আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি চাচিপা জাবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিএস দ্য কুক ওয়ার্ল্ড। সো গাইস, কেমন আছো সবাই? আমি আশা তো করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গল্প শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি। ফার্স্ট পার্টে উপন্যাস সম্পর্কে অনেক কমেন্টস আসছে, একই ধরনের কমেন্টস। তো আমি তোমাদের প্রত্যেককে বলতে চাচ্ছি, বিচ্ছেদের যে কষ্টটাতে সবাই কান্না করেছে উপন্যাস পড়ে, সেই রকম কিছু এখানে হবে না। কারণ আমি গল্পের মধ্যে কিছু পয়েন্ট চেঞ্জ করে কিছু অ্যাড করব বাস্তবতার সাথে মিল রেখে, যেটার কারণে কোনো বিচ্ছেদ হবে না, হ্যাপি এন্ডিং দেব। আর হ্যাপি এন্ডিং করতে গিয়ে যদি আমার কিছু সিনেমাটিক থিম অ্যাড করতে হয় সেটাও করব, তারপরেও হ্যাপি এন্ডিং হবে, তোমাদের টেনশনের কিচ্ছু নাই। আর এটা করার পেছনে আমার একটাই উদ্দেশ্য, গল্পটা পড়ে যতটা কান্না করেছি এই গল্প শোনার মাধ্যমে যেন সেই কষ্টটা ভুলে যেতে পারি। আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার, জান পাখিরা কিংবা আদার্স ভিউয়ার্স আছো, তোমাদের বোঝার উদ্দেশ্যে আমি গল্পের শুরুতে কথাটা বলে দিলাম, কমেন্টসের রিপ্লাই দিতে পারি না, এখান থেকে শুনে নেবে। আর তার থেকে বড় কথা, প্রত্যেকটা পার্টে কিন্তু আমি এই কথা বলে দেব না, কারণ প্রতি পার্টে বলতে গেলে আমার স্টোরি পার্ট নষ্ট হবে। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো, আর বলবো না। এখন চলো স্টোরিতে চলে যাই। মৌলভী সাহেবদের কথা শুনে অপ্রস্তুত হয়ে পড়ল। তে অনুমতির অপেক্ষা করল না। বিশ্বাস করুন, এমন কিচ্ছু হয়নি। যা দেখছেন আপনারা সব চোখের ধাঁধা। আমি আপনাদেরকে বোঝাতে পারছি না ব্যাপারটা। আপনাদেরকে যা দেখাতে চাওয়া হয়েছে আপনারা তাই দেখছেন। আসলে এমন কিচ্ছু হয়নি। কৌশলের কাছে হেরে গেছেন আপনারা। এখানে নিখুঁত একটা স্ট্রিক খাটানো হয়েছে। কারো কানে গেল না তের ভারী কণ্ঠের কথাগুলো। তে শিক্ষিত, মার্জিত যুক্তিতর্কের কথাগুলো হিতে বিপরীত কাজ করতে শুরু করলো। তে থামলো না, বলেই চলল। ইনি জঙ্কুক আমাদের বাড়িতে কি করে ঢুকেছে সেটা সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নেই আমার। আমি গোসলে ছিলাম, তাই দরজা খুলতে দেরি হয়েছে। উনি কিভাবে আমার ঘরে ঢুকলো সেই ব্যাপারটা অস্পষ্ট আমার কাছে। উপস্থিত জনতা বিরক্ত হয়ে গেল তের উপরে। তো কি চাইতাছো? মানে কি নাটক দিয়া কি বুঝাইতে চাইতাছো ওইটা কও। এই সেমডিরে ধরা বাইর করে আনতো। তে গর্জে উঠল, আমি পাপ করিনি, আমি কোনো বিয়ে করব না, আমার উপরে জুলুম করছেন আপনারা। ঠপ করেই এক দলা থুতু এসে তের মুখের ওপর, তের গলার কাছে পড়ল। সঙ্গে সঙ্গেই জঙ্কুক অসন্তুষ্টিতে চোখ দুটো বুজে অস্পষ্ট শব্দ করল, ইস। অল্পের জন্য থুতুটা মুখের উপরে লাগেনি, আর একটু উপরে পড়লেই থুতুটা মুখে লাগতো। তের ছোড়া থুতু জঙ্কুকের চেয়ারের উপর দিয়ে গিয়ে চোখের কিনারা ঘেঁষে লেগেছিল। মহিলাটা ঠিকঠাক থুতু দিতে জানে না, তাই মহিলাকে কিছু অশ্রাব্য গালাগালি করলো জঙ্কুক মনে মনে। থুথু ছোড়ার পর মহিলাটি তের চুল ধরে টেনে তুলল মৌলভী সাহেবের পায়ের কাছ থেকে। মহিলাটি টানাটানির ফলে তের শরীরের এক পাশ থেকে ওড়নাটা পড়ে গেল। চোখ দুটো বুজে সঙ্গে সঙ্গে জোরে ডেকে উঠল তে। টুপ করে এক ফোঁটা অশ্রু মাটিতে পড়ল। তে খারাপ মেয়ে প্রমাণিত হয়েছে। তার শরীরের ওড়নাটা তুলে দেওয়ার প্রয়োজন বোধ করলো না কেউই। মহিলাটি বলল, লাঙ্গের লগে বিছানায় যাইতে মন চায়, বিয়া কইরা বাইর যেতে মন চায় না। এতক্ষণে তাও যা ভাবনায় আসিলাম, তুই তো তার চেয়েও বেশি শয়তান মাইয়া। আমার মাইয়া হইলে এতক্ষণে জিন্দা কবর দিয়া থইতাম। মাইয়া ঘরে 14 বছর হইতেই বিয়া দিয়া দিছি, তোর মতো বেটা পুষি নাই কলেজে পড়াইয়া। তে তার তপ্ত চোখ দুটো তুলে তাকায়। আমি কিচ্ছু করিনি, অপবাদ দিচ্ছেন চাচি। কথাটি বলে তে ওড়নাটা তুলে বুকে জড়িয়ে নেয়। জনতার ভেতরে দাঁড়িয়ে থাকা একজন বিড়বিড় করে বলে উঠল, মাগির তেজ তো এখনো কমে নাই, ঘরে বেটা ঘরে ঢুকাই না মাগি গোর মুখে। তের কানে কথাটি আসতেই কথা কেটে সে বলল, না তো, তেজ একটুও কমেনি। কি করবেন আপনি? মেরে ফেলবেন? আপনারা না পরিকল্পনা করেছেন বেত মারবেন? শুরু করুন। আপনাদের ভাষ্য মতে পাপ যখন করেছি শাস্তি তো পাওয়াই উচিত। শরীয়ত অনুযায়ী শাস্তি দেওয়া শুরু করুন। কোন প্রকার নাটকীয় শাস্তির জন্য প্রস্তুত না আমি। আপনাদের আন্দাজে করা পাপের শাস্তি বিয়ে হতে পারে না, বেতাঘাত করুন। তের কথা কেউই পাত্তা দিল না। মৌলভী সাহেব জঙ্কুককে জিজ্ঞাসা করল, তোমার কি মতামত? তের ওপর থেকে চোখ ফিরিয়ে জঙ্কুক বলল, আমার আবার কি মতামত? আপনারা বিয়ে করতে বললে বিয়ে করব, না করতে বললে করব না। শেষে আস্তে করে চিবিয়ে বলল, আফটার অল শালি অনেক সুন্দরী, তার ওপর তার গায়ে বদনাম আমার নামের, আমারই। তে চোখ দিয়ে জঙ্কুককে অনুরোধ করে উঠল, প্লিজ এমনটা করবেন না। আমি সত্যি বলছি, অনেক দূর চলে যাব, আর কোনোদিন অসম্মান করব না আপনার। আপনি না বলুন।
জঙ্কুক শান্ত চোখে চেয়ে থাকে তের দিকে। তার তো কিছু করার নেই, সে যেটা চেয়েছে তা তো হয়েছে। তের মুখে থুতু পড়েছে। এখন কি হচ্ছে কিংবা কি হতে যাচ্ছে সেটা নিয়ে জঙ্কুকের কোনো লাভ লোসকান নেই। ততক্ষণে কাজে আনতে চলে গিয়েছে মেয়রের 2টা লোক। তে বুঝতে পারলো পাপ স্বীকার না করলে তার আর বাঁচার উপায় নেই, কারণ সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলো, কিন্তু কেউই তার কথা শুনতে রাজি না। তাই শেষমেশ সে মৌলবীকে বাধ্য হয়ে বলল, হুজুর আমি পাপী, আমি পাপ করেছি, আপনি তার শাস্তি দিন আমাকে। বিয়ে পড়ানো কি শরীয়তের শাস্তি হবে বলুন? আপনি বুঝতে পারছেন আমার কথা হুজুর? তের শরীর থরথর করে কাঁপছে, বারবার ঝাঁকুনি খাচ্ছে। আমাকে বেদাঘাতে মেরে ফেলুন, আমাকে ফাঁসি দিন, আমাকে 1 বোতল বিষ এনে দিন হুজুর। আপনি যা বলবেন আমার শাস্তি আমাকে দিন, 80টা নয় তার দ্বিগুণ বেদাঘাত দিন। জঙ্কুকের ভাগেরটাও আমাকে দিন, 160টা মারুন। ওই লোকের ভাগেরটাও আমাকে মারুন, জঙ্কুকের কোনো দোষ নেই, সব দোষ আমার। মৌলভী সাহেবের কাছে মিনতি করাটা এক প্রকার বোকামি। তে বুঝতে পারলো। সে এবার মেয়রের কাছে গেল, প্রবল আত্মবিশ্বাসীতে অনুরোধ করে উঠল, মেয়র সাহেব আপনি কি আপনার ভাইয়ের শরীরের আঘাতের কথা চিন্তা করছেন? দিতে হবে না, সে কিচ্ছু করেনি, সব পাপ সব দোষ আমার। আমি পাপ করেছি, আমার শাস্তি হওয়া দরকার। আমি যদি ওনার আঘাতগুলো নেই, এখানে আমাকে শুলে চড়িয়ে 5 খণ্ড করে ফেলুন, তা মঞ্জুর। আমাকে মেরে ফেলুন, সব বদনাম ধুয়ে যাক, আব্বু আসার আগে মেরে ফেলুন আমাকে। মেয়র স্থির চোখে তাকিয়ে বলল, পাগলামি করছো তে? বদনাম যখন হয়ে গেছে, সত্য মিথ্যার ধার সমাজ ধরে না। এখন তোমার শরীরে ট্যাটু তৈরি হয়ে গেছে। কিসের ট্যাটু মেয়র সাহেব? বদনাম অথবা জঙ্কুক। ট্যাটু মোছা যায় না? না, যায় না। আমি যদি আমার ত্বক পুড়িয়ে ফেলি অথবা চামড়া উপড়ে ফেলি তো? তাতে বাঁচতে পারবে? তোমার শরীরে 10টা আঘাতেই তো সইবে না। দড়ি দিয়ে বেঁধে 80টা বেত আঘাত করে মারা হয়। তুমি তো 2-4টাতে প্রাণ হারাবে, কলঙ্কের সাথে নিজেও মরবে। এড়িয়ে যাওয়ার পথ তো নাই। মেয়র কিছুটা ঝুঁকে আসে তের দিকে, নিচু আওয়াজে বলে, বেঁচে থাকলে নিজের কাছে সান্ত্বনায় থাকবে তুমি কোনো পাপ করনি। তোমাকে আমি বুদ্ধিমতী বলেই জানি। কিছুক্ষণ আগেও তোমার শীতলতায় লোকেরা অবাক হয়েছে। এত ভেঙে পড়ছো কেন? রিল্যাক্স, প্রস্তুতি হও, পাটোয়ারি বাড়ি তোমার অপেক্ষায়। তে কয়েক কদম পিছিয়ে গেল। কিছু একটা ভাবছে তে, কিছুর জবাব মেলাচ্ছে। মেয়রকে তার বড্ড ভয় করছে। কাই আর জঙ্কুকের চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছে। মেয়র ইউনো দেহে বাস করা ক্যান্সারের মতো নীরব ঘাতক। চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ল। যেহেতু মেয়ে বিয়ে করতে চাচ্ছে না, তাকে বিয়ে দিয়ে দেওয়াটাই উপযুক্ত শাস্তি। চমৎকার চিন্তা ভাবনা সমাজের। তে চুপচাপ সিঁড়িতে বসে আছে। আজান পড়েছে। স্বভাব সুলভ ওড়নাটা তুলে মাথায় রাখলো। আজকে আর দৌড়ে গিয়ে অজু করে নামাজ পড়তে বসলো না। চরিত্রহীনদের তো নামাজ পড়ার দরকার নাই। জঙ্কুক চেয়ারে বসে পড়ল। পরনে তার 3/4 প্যান্ট, হাঁটুর নিচে ঘন পশম দেখা যাচ্ছে। পা দোলাচ্ছে চেয়ারে বসে। দেখতে ক্লান্ত লাগছে। সে এত কিছু ভাবেনি, এখনো তো কিছুই ভাবছে না। চিরদিন লাগামহীনের মতো অপরাধ করেছে। কোথাও কোনো দ্বিধা দ্বন্দ্বের ভারে নিজেকে পরিবর্তন করার প্রশ্নই আসেনি। কেউ কখনো কোনো প্রতিবাদ করেনি, কিন্তু সব গুলিয়ে যায় তের সামনে। সবকিছুতেই বাজি পাল্টায়, এমনকি তার লাগাম ছাড়া অপরাধেরও। তের ওপর রাগটা তরতর করে বাড়ছে, জেদ উঠছে। নামাজ শেষ করে কাজীকে নিয়ে লোকেরা ফিরেছে। ইউনু নামাজ শেষ করে সবার সাথে ফিরেছে। সবাই যে যার মতো স্থান নিয়ে আলোচনা শুরু করলো। আবার পাড়ার প্রবীণরা মেয়রকে জিজ্ঞাসা করলো, মেয়র সাহেব কি বলেন, বিয়ে পড়ানো শুরু করব? ইউনু কিছু বলার আগেই তে চিৎকার করে বলে উঠল, বললাম না কোনো বিয়ে হবে না এখানে। আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলুন। আমি যেই অপরাধ করেছি সেটার বিকল্প কোনো শাস্তি দেন। এই বাড়িতে কোনো বিয়ের আয়োজন হবে না। পাড়ার লোকেদের ঘোর আপত্তি। তারা থেকে বিয়ে দিয়েই ছাড়বে, কিন্তু তে কিছুতেই বিয়ে বসবে না। অনেকটা সময় পার হয়ে গেছে। সন্ধ্যা হতে অল্প কিছু বাকি। আমজাদ সাহেব আস্তে আস্তে হেঁটে এগিয়ে আসছে বাড়ির দিকে। রাবেয়া বেগম স্বামীর বাম হাতটা আঁকড়ে ধরে এগিয়ে আসছে ক্রমশই। অন্তিমের লম্বা মাথাটা দেখা যাচ্ছে ওনাদের পেছনে। যেন ফুরিয়ে গেল এক লহমায়। সমস্ত জীবন শক্তি ত্যাগ করে একতলা মাটির স্তূপে পরিণত হলো মেয়েটা। এই কথাগুলো ওই লোক কিভাবে তার আব্বুর কানে তুলবে? আব্বুর কেমন লাগবে শুনতে তের ব্যাপারে এসব কথা? তের বাবা বাড়িতে ঢুকে এত ভিড় দেখে অবাক হলো। তের অবস্থা দেখে সে অস্থির হয়ে উঠল। একে একে লোকেরা তাদের নিজস্ব মন্তব্যগুলো রসিকতার ছলে কাহিনী আকারে শোনাতে শুরু করলো। মাইয়া তোমার আকাম করছে, হে লাঙ্গের লগে আবার বিয়া বইতে চায় না। কেউ আবার বলল,
মাস্টার, মাইয়া দিয়া ব্যবসা করার নাকি? ব্যবসা যে সমস্ত মাইয়ারা করে তারা বিয়ে করতে চায় না। কথাগুলো সহ্য করতে পারলো না তের বড় ভাই, তেরে গেল পাগলের মতো, লোকটাকে দুটা ঘুষি মারলো। তো বের হয়ে আসলো, লোকটার মেজাজ বিগড়ে গেল। পাপির ভাইয়ের এত স্পর্ধা তারা ভালোভাবে নেবে কেন? মাস্টার থামালো তার ছেলেকে, অনেকক্ষণ যাবৎ শুনলো দাঁড়িয়ে এই সমাজের প্রত্যেকটা স্বাধীন নাগরিকের নিজস্ব বক্তব্য মন্তব্যগুলো। কেউ কিচ্ছু বলছে না জঙ্কুককে। জঙ্কুক পুরুষ মানুষ, জঙ্কুক মেয়র ইউনুর ভাই, হুমায়ুন পাটোয়ারির একমাত্র ভাগ্নে, এই অঞ্চলের প্রভাবশালী পরিবার আমির পরিবারের একমাত্র উত্তরসূরি। জঙ্কুককে কেন কিছু বলবে? কিছু বলার তো সাহস নাই। মাগরিবের আজান শোনা যাচ্ছে, মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আর তুলে মাথায় রাখে না তে। দেহ ব্যবসায়ী মেয়েদের তা করা লাগে নাকি? তাদের আবার কিসের পর্দা? তার পর্দা তো আগেই শক্তিশালী কায় নিজের হাতে খুলে ফেলেছে, সেটা কি তার ভাই চাইলেও আটকাতে পেরেছে? মাস্টার সাহেব ধীর পায়ে হেঁটে গিয়ে বসে তের পাশে। বেশ খানিকক্ষণ দুজনেই চুপ, কেউ কারো মুখের দিকে তাকায় না। নীরবতা ভেঙে মাস্টার বলে, বিয়ে দিতে চাচ্ছে ওরা তোকে, তে করে নে বিয়ে। আমাকে মেরে ফেলো আব্বু। বিয়ে করে নিতে? না, আমাকে মেরে ফেলো তুমি আব্বু। বিয়ে করে নিতে? এতক্ষণে তে তার হৃদয়ের ক্ষরণ টের পেল। তের কান্না বিশেষ মানুষ ছাড়া কেউই দেখতে পারে না। সে কখনোই রাবেয়ার সামনে কাঁদে না। তার মা রাবেয়ার গুনগুন করে কান্না তার কানে ভেসে আসছে। এক কোনায় বসে হু হু করে কাঁদছে। তাদের বাবা মেয়ের আলাপ আলোচনা এড়িয়ে গিয়ে মেয়র সাহেব কাজী সাহেবকে কাবিননামা লিখতে বলল। কাজী সাহেব কাবিননামা লিখতে শুরু করলো। জাভেদ আমিরের একমাত্র পুত্র জঙ্কুক ওরফে জয় আমিরের সাথে এটুকু লিখে কাজী সাহেব থামলো। জঙ্কুকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, দেনমোহর কত বাঁধবো বাবা? কোটিখানা বাঁধেন, আমি কি কোনোদিন ছেড়ে দেব নাকি? কাজী বলল, ছেড়ে দেওয়ার সময় তো দেনমোহর আদায়ের হুকুম নেই। নিয়ম হলো দেনমোহর পূরণ করে স্ত্রীর কাছে যেতে পারবে বাপ। জঙ্কুক ঘাড় নাড়িয়ে বলল, তাহলে 1 টাকাও বাঁধার দরকার নেই। সঙ্গে সঙ্গে ফিক করে হেসে দিল বোকাম। মেয়র সাহেব বলল, বাঁধেন 10 লাখ, পরিশোধ করেই স্ত্রীর কাছে যাবে। উপস্থিত জনগণ অবাক হয়ে চেয়ে থাকে। এত উদার পাটোয়ারি পরিবার, এত উদার কেন এরা? একটা মেয়ে আর কি চায়? সবই তো দিচ্ছে পাটোয়ারি পরিবার, তারপরও ঘরে তুলছে চরিত্রহীন মেয়েকে। কবুল বলার আগ মুহূর্তে তে তার বাবার দিকে তাকায়, যার দৃষ্টি এখন মাটিতে। পাশেই তার মা রাবেয়া দাঁড়িয়ে আছে, চোখের পানি ছলছল করছে কিন্তু পড়ছে না। তার ভাই পাশে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টিতে অসহায়ত্ব ছাড়া আর কিছুই নেই। অপলক দেখে দেখছে। জঙ্কুককে কবুল বলতে বললে সে কবুল করছি ঘোষণা দিয়ে কবুল পড়ল, যেন মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। তার দলের ছেলেরা জোরে ধ্বনিতে উচ্চারণ করলো, জয় বাংলা। যেন বিয়ের আসর নয়, রাজনৈতিক মঞ্চ এটা। বিশাল এক সম্মেলন চলছে এখানে। কয়েকবার কবুল বলতে বললেও তে বলছে না। সে চুপচাপ তার বাবার দিকে তাকিয়ে আছে। তার আব্বু কিছু বলবে, কিছু করবে, একবার চোখ তুলে তাকে দেখবে, তাকে বলি হওয়া থেকে বাঁচাবে। কিন্তু মাস্টার তের দিকে তাকালো না। কবুল বলতে গিয়েও তার ঠোঁট দুটো নেড়ে চেড়ে থেমে যায়। মাস্টার সাহেব আর বসে থাকলো না, ধীর পায়ে ঘরের ভেতরে চলে গেল। উনি বসে থাকলে ওই তে জীবনও কবুল পড়বে না। পাগলিটাকে কি করে বোঝাবে? তার তো কিছু করার নেই। ভেতরে হেঁটে যাওয়ার সময় আস্তে আস্তে শুনতে পেলেন তের প্রাণহীন সুরে কবুল। কাজী সাহেব শুনে আলহামদুলিল্লাহ বলল, কিন্তু তে বলেনি। মাস্টার হুড়মুড়িয়ে পড়ে গেল মেঝেতে, দেয়ালটা আঁকড়ে ধরল। আজকে তার তে ফুরিয়ে গেছে। বাপের মন রাখতে গিয়ে নিজেকে একেবারে শিকড় থেকে উপড়ে তোলার প্রয়াসে তে আজ আত্মহত্যা করল। তে আজ জঙ্কুক ওরফে জয় আমিরকে কবুল করেছে। রাত 11টা বাজে। বাড়িটা পুরো খালি। কিছুক্ষণ আগ পর্যন্ত এই বাড়িতে শ মানুষের ভিড় ছিল, তবে এখন একটা মানুষও নেই। তে চুপচাপ সিঁড়িতে বসে আছে। আজ তের এই মরণ ক্ষণে তার বাবা এলো না তার পাশে। আসতে নেই তো তার মা এসে বসলো তার পাশে। অন্ধকারে তে তার চোখের পানি মুছতে তাড়াহুড়া করলো না। ঘরে আইতে তে আস্তে করে শুয়ে পড়ল শীতল মেঝের ওপর। মাথাটা তার মার কোলে দিয়ে আস্তে আস্তে বলল, আজকে তোমার ঝামেলা শেষ হয়ে গেছে আম্মা। তোমার তে বিয়ে করবে না বলেও দেখো বিয়ে হয়ে গেছে। চুপ করতে, চুপ কর, চল ঘরে চল, ওঠ, জ্বর বাঁধা দি। আশ্চর্য, কাঁদছো কেন আম্মা? কাঁদার মতো কি বললাম? কাঁদছি না আমি, উঠতে থাপ্পড় মারবো কিন্তু একটা। এখানে ঠান্ডা প্রচুর।
তাতে কি, ভালোই তো লাগছে। তুমি ঘরে যাও, তুমি বুঝবা না ঠান্ডায় বসে থাকা কতটা আরাম। যাও যাও, তুমি আব্বুর কাছে যাও, আব্বু একা। মরে যেতে চাস? তাহলে আমাকে আগে মার। তোকে জন্ম দিয়ে আমি পাপ করেছি। আমি জন্ম না দিলে আজকের এই দিনটা দেখতে হতো না। আমার গর্ভের দোষ। ওঠতে কার কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমি সহ্য করতে পারছি না। ওঠ, শুনতে ধুর, ভাল লাগছে না। একটু শীতবিলাস করছিলাম, এখানে ইমোশনাল সিন শুরু করলা। ওঠো, চলো ঘরে গিয়ে শুই। তে গোসলখানায় ঢুকে হাত মুখ ধুয়ে এলো। পানি বরফের মতো ঠান্ডা। এসে বাচ্চাদের মতো কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে হো হো করে কেঁপে উঠলো। বলে উঠলো, ওরে ঠান্ডা রে আম্মা, লাইটটা অফ করে দাও তো, যে শীত, বাপরে বাপ। তের মা রাবেয়া তের দিকে কেমন করে যেন তাকিয়েছিল। তে ঠিক ছোটবেলার মতো কম্বল মুড়ি দিয়ে একটুখানি মুখ বের করে ঠাই ঠাই করে কাঁপছে। হয়তো যন্ত্রণা লুকানোর বৃথা চেষ্টা করছে। রাবেয়া বেগম চলে যেতেই তে স্থির হয়ে গেল। কতক্ষণ অন্ধকার ছাদের দিকে তাকিয়ে রইল। এই শীতের রাতের বুক জ্বলাটা তার কাছে আগুনের তাপের থেকেও বেশি মনে হচ্ছে। এত ঠান্ডা, এত কুয়াশা, তবুও বুকটা উত্তপ্ত, গম গম করছে। তে উঠে গিয়ে বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে। নিশ্চুপ এক মাঝরাত, ঝুমঝুম করে বৃষ্টির মতো চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কান্না জমে বুকটা কাঁপছে। তে মাথাটা দেয়ালে ঠেকিয়ে বসে অন্ধকার কুয়াশার দিকে তাকিয়ে থাকে নিথর চোখে। তার জীবন, সম্মান, স্বপ্ন, আব্বুর মান মর্যাদা সব শেষ করেছে সে নিজেই। সে একটা মেয়ে মানুষ, তার এত দুঃসাহস থাকার কি দরকার ছিল? কেন সে প্রত্যেকটা মেয়ের মতো সমস্ত কিছু চুপ করে সহ্য করার ক্ষমতা রাখে না? কেন সে ৮-১০টা মেয়ের মতো সমস্ত কিছু চুপচাপ সহ্য করার ক্ষমতা রাখলো না? কেন গিয়েছিল সেদিন জংকুক ওরফে জয় আমিরের সাথে বেয়াদবি করতে? মেয়ে মানুষের এমন হওয়া তো উচিত না। তার তো কিচ্ছু রইল না। নিজেকে ক্ষমা করতে পারছে না, কিছুতেই পারছে না। চোখের সামনে ভেসে উঠছে জংকুকের সাথে তার প্রথম দেখা। বেশ কিছুদিন ভার্সিটি বন্ধ ছিল তের। ভার্সিটির রাজনৈতিক পরিস্থিতি দেশের মতোই অস্থির কিছুটা। তবে দেশটা তো ভালোই চলছে। রোজ খুন গুমের কারবারে অবিরাম। তাতে অবশ্য একটুও ক্লান্ত হচ্ছে না সরকার। তে ভার্সিটির গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। তের বাড়ি থেকে ভার্সিটির দূরত্ব খুব কম, তাই হলে থাকার প্রয়োজন পড়ে না তের। বাড়ি থেকেই ভার্সিটিতে আসে। ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরটা তের প্রিয় জায়গা। সেদিন জায়গাটি পার করার সময় কেউ পেছন থেকে ডাকে, জুনিয়র। তে তাকিয়ে দেখে ৬ জন যুবক দাঁড়িয়ে আছে। তের সিনিয়র। সামনের জনকে তের চেনা চেনা লাগে। হয়তো কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। সে একটু এগিয়ে আসে, তার হাতের সিগারেট তের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও একটা টান দাও। তে একটা দীর্ঘশ্বাস ফেলে ওটা হাতে নেয়। তার একটা দোষ আছে, সে নিজের ভেতর আর বাহিরকে আলাদা করতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসতে পারে না। তার সেই অভিজ্ঞতা কিংবা দক্ষতা নেই। সিনিয়রদের প্রতি তার বিদ্রুপ পুরনো। আর সেটাই তো সেদিন ভুল ক্রমে তের ভেতর থেকে বের হয়ে এসেছিল। তে আধো খাওয়া সিগারেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে, বলে, টান না হয় দেব একটা, কিন্তু তার ফজিলত কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটা তের চোখে চোখ গেঁথে হেসে উঠে বলে, ফজিলত? এই যে আমি তোমাকে টান দিতে বলেছি, এর চাইতে বড় ফজিলত বা হাকিকত তো কিচ্ছু নাই সিস্টার। আর জরুরি তো মোটেও না যে সমস্ত কিছুতে ফজিলত থাকতে হবে। একটা টান মারো, বেনসন সিগারেট, স্বাদ ভালো। তে যথাসম্ভব শান্ত সুরে বিনয়ের সাথে বলল, কিন্তু আপনি টান দিতে বললে দিতে হবে তা কেন? সিগারেটে অভ্যস্ত না আমি, এটা আমার সংস্কৃতিও নয়। অবাক হলে মানুষের চেহারা থমকে যায়, কিন্তু অবাক হলে লোকটা হাসে। তুমি একটা টান মারো দয়ালের নামে। তে দু একবার আশেপাশে তাকায় বোকার মতো। কেউ বোধহয় আশা নেই তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে। মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি, কিন্তু তারা এসে তের পক্ষে আর সামনের জনের বিপক্ষে কথা বলবে, সেটা বিপদ। হিজাবের আড়ালে তের শরীরটা দু একটা ঝাঁকি খেলো। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর অধিপত্যি ও অঙ্গভঙ্গি স্পষ্টই ভীতকর। তারপরও তে পরিষ্কার গলায় বলল, তবুও কেন? পেছন থেকে বোগাম বলে উঠল, কারণ আমরা হচ্ছি সিনিয়র। এরপরেও যদি কোনো ফজিলত খুঁজতে আসো, তাহলে তুমি নিখোঁজ হয়ে যেতে পারো। ঠিক বলতেছি না ভাই? পেছন থেকে সব ছেলেরা হেসে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা আবারও বলল,
আলবাত সহি কথা বলছস বুকাম, তুই আমার লোক, ভুল কথা বলতেই পারিস না। এতটুকু কনফিডেন্স রাখা তো উচিত তোর। মারো টান জুনিয়র, আরেকটু হলেই তো সিগারেটটা শেষ হয়ে যাবে। ছাই জমতাছে, সিগারেট অপচয় করা ভালো কথা না। 16 টাকা দিয়া কিনছি, বেনসন খুবই ভালো। আপনাদেরকে সিনিয়র লাগছে না, সিনিয়রদের আচরণ এইরকম হয় না। সে ভুরু নাচিয়ে বাহবা দিয়ে তার মুখের ওপর অতিষ্ঠভাবে ঝুঁকে এলো। কেমন হবে সেটা কি তুমি জানিয়ে দেবে ডিয়ার? তে মুখটা পিছিয়ে নিল। ভকভক করে গন্ধ আসছে তার মুখ থেকে, মদ, সিগারেট, খাম আর পারফিউম ইত্যাদি মিলে মিশে অসহ্যকর গন্ধ। এই পর্যায়ে তের মধ্যকার বিনয়ী ভাবটা কোথায় হারিয়ে গেল। মুখটা শক্ত করে বলল, জানাতেই পারি শিক্ষার তো বয়স হয় না, দোলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান অর্জন করা যায়। বুগাম কিন্তু সহৃদয়বান ব্যক্তি, সে সাবধান করছে তেকে, হুঁশিয়ারি দিয়ে বলল, সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ, মারা পড়বে। মেয়ে, কবে ভর্তি হয়েছো? কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারছো না মনে হচ্ছে। তে হেসে বলল, কুকুর ছোট হোক আর বড়, তাকে কুকুর বলার সৎ সাহসটুকু থাকাটা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র সাহেব? কথাটিতে তার সামনে ঘাড় বাঁকা করে দাঁড়িয়ে থাকা সিগারেটওয়ালা লোকটির দিকে তাকিয়ে বলল। বুকামের খুব হাসি পাচ্ছিল ছোট্ট মেয়েটার দুঃসাহসের ওপর। বড় ইচ্ছা করছিল নেকাবটা টেনে ছিঁড়ে খুলে ফেলা উচিত বেয়াদব মেয়ে। সামনে দাঁড়ানো লোকটা ভুরু জোড়া কুচকালো, যা খুব তীক্ষ্ণ। তার খুব আনন্দ লাগছে। নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ কথা বলার সাহস পায় না। মেয়েটা নিশ্চয়ই তাকে চেনে না। একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে এনে সিগারেট টানাবেন, পানির বোতল ভরতে বলবেন, জুতা পরিষ্কার করবেন, আজে বাজে চিরকুট লেখে অন্যকে দেওয়াবেন, হ্যারাস করবেন, হুমকি দেবেন, হলে ডেকে নেবেন। এটা আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা। অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছি সেখানে লেখা ছিল, সিনিয়র হলো শিক্ষক, যে জুনিয়রদেরকে আদব শেখাবে, শিষ্টাচার বোঝাবে, একটা ভুল করলে ধমক দিবে, ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা ছিল। সেই বইটা কি আপনাদের হাতে পড়েনি? দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন, ভুল বলছি না নিশ্চয়ই? কথাটা বলেই তে হাত থেকে সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে নিজের ক্লাসরুমের দিকে এগিয়ে যেতে লাগলো। পেছন দিক দিয়ে থেকে ধরার জন্য ছেলেরা যেতে চাচ্ছিল, কিন্তু লোকটা বাধা সারলো। বয়েস কুল কুল। চেনোস তোরা মালটাকে? মালটা তো একদম আলাদা রে, তার সাথে খেলাটাও হবে আলাদা। শালার রাজনীতিতে আসার পর ভদ্রলোক হয়ে গেছি, ভাবা যায় আমারে চিনে না, পাত্তা দিল না। ছ্যা! কথাটি বলে আস্তে করে মুখ তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলে খালাস হয়ে গেছো জুনিয়র? পেটে যে কুকুরের ভীষণ খিদা, সেটার খেয়াল করলে না? নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। চট করে আসমান থেকে চোখ নামিয়ে দুই দিকে ঘাড় নাড়ালো। উফ কি তেজ, আমি ডিস্টার্ব হচ্ছি রে। সিগারেটটা মাটির থেকে তুলে সেটা বুগামকে দেখিয়ে বলল, রেখে দে যত্ন করে, পাখির শিকার করার পর একবার এটা দেখাবো। তাই বলে আমার সাথে এভাবে? ও কি আমাকে চেনে না রে? চেনে না আমাকে? সামনে ইলেকশন, তাই নিজেকে বাঁচিয়ে রাখছি। তাই বলে দেখতাছি মেলা লোকে আমাকে রং তামাশা দেখায়া চইলা যাইতাছে। এটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে, তাই না? তারপর কি হবে তা ভাবে না কেন এরা? কথাটি শেষ করে উন্মাদের মতো হাসে লোকটা। ভার্সিটি চত্বরের লোকজন কম এখন। লোক থাকলেও তো তার যায় আসার কথা না। সে পাশ কাটিয়ে যাচ্ছে, তাকে সালাম টুকে যাচ্ছে লোকেরা। সে আবারও তের দিকে তাকায়। তে ততক্ষণে ঢুকে পড়েছে সমাজ বিজ্ঞান বিভাগের বিল্ডিং এ।